2024 সালে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিপিডির 30 বছর পূর্তি উদযাপন করছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে ঢাকায় শুরু হলো জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শিরোনামে বৈশ্বিক সংলাপ। বাংলাদেশের সাথে দুদিনের এই আয়োজনের যৌথ আয়োজক বুলগেরিয়া এবং জাপান। এতে যোগ দিয়েছেন 48টি দেশের প্রতিনিধি। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জনগণের জীবনমান উন্নয়নে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আহ্বান, উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে নারীদের তৈরি করার। বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে। স্মার্ট দেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে সরকার প্রধান বলেন, জনসংখ্যা নীতি যুগোপযোগী করছে সরকার। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই লক্ষ্য। নতুন নীতিতে 2041 থেকে 61 পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তা কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা ও নিপীড়িত ফিলিস্তিনিদের কথা। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আহ্বান জানান বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা। এক যুগেরও বেশি সময় ধরে রাজধানীর তেজগাঁওয়ে ভাঙাড়ির ব্যবসা করছেন মোহাম্মদ সিরাজ। মাসে আয় 20,000 টাকা, কিন্তু ব্যয় তার চেয়ে ঢের বেশি, যেখানে লাগামহীন জিনিসপত্রের দাম। স্বল্প আয়ে 8 সদস্যের পরিবারের ভরণ পোষণের খরচ সামলাতে বিপাকে পড়েছেন তিনি। কমেছে চাল ডাল কেনার পরিমাণ, যেখানে স্বপ্ন হয়ে গেছে খাবার মেনুতে মাছ কিংবা মাংসের উপস্থিতি। কামাইতে পারলে সেটা খাইতে পারব, আমরা কামানের যোগ্যতা হলো কম, খামুও কম, আমাদের তো আর বেশিটা খাওয়াটা সম্ভব না। ভিন্নধর্মী মনোকষ্টে রয়েছেন বেসরকারি চাকরিজীবী সৈয়দ জাবেদ জাহাঙ্গীর। একটা সময় নিয়ম করে বাড়িতে টাকা পাঠালেও তা এখন হয়ে উঠছে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লড়াইয়ে হেরে যাওয়ার পর থেকে। শুধু তাই নয়, রমরমা খরচের এই নগরীতে খানিকটা সাশ্রয়ের জন্য রিক্সা ছেড়ে পায়ে হেঁটে অফিসে যান বছর দুয়েক ধরে। দ্রব্যমূল্যের দাম কিছু কম ছিল, সে সময় আমি কিছু টাকা সেভ করতে পারছি, আমার বাবা মাকে কিছু টাকা পাঠাতে পারছি, মাকে পাঠাতাম বা মাকে দিতে পারছি, কিন্তু এখন কোনো টাকা দিতে পারি না, যেহেতু আমি নিজেই মাইনাসে আছি। বিবিএসের হিসাবে সবশেষ এপ্রিলে জাতীয় পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি গিয়ে ঠেকে পৌনে 10%, যেখানে আসছে জুনের মধ্যেই 7.5% ঘরে মূল্যস্ফীতি নিয়ে আসার লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকের। বড় অস্বস্তি খাদ্য মূল্যস্ফীতিতে। গেল 3 মাস ধরে যা বাড়ছে ক্রমাগত। কেন নিয়ন্ত্রণহীন এই সূচক? পর্যবেক্ষণে উঠে আসে ব্যাংকের সুদহার দীর্ঘ সময় বেঁধে রাখা ভুল মুদ্রানীতি আর পণ্যমূল্য ব্যবস্থাপনায় সরকারের ভুল নীতি। আমাদের আশেপাশের দেশগুলো বলেন বা উন্নত দেশগুলো বলেন, সব জায়গায় মূল্যস্ফীতি কমেছে, আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্যের দাম কমেছে। চাপ কমানোর জন্য যেগুলো করণীয় ছিল এবং যা করণীয়র কথা আমরা বলেছিলাম, সেগুলো বাস্তবায়নের মুখ দেখে নাই। ইটস এ মনিটারি ফেনোমেনা। মনিটারি ফেনোমেনা মানে অর্থাৎ টাকা যদি বেশি ছাপাই হয় মূল্যস্ফীতি বাড়বে, টাকা যদি আমি টাইট করি মূল্যস্ফীতি কমে আসবে। আর মনিটারি সাইডকে বাদ দিয়ে মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়। তো যাই হোক, এতদিন পর্যন্ত এই কারণেই এই মূল্যস্ফীতিটাকে আমরা নামিয়ে আনতে পারিনি। অভ্যন্তরীণ বাজার ব্যবস্থার সাথে উৎপাদনের তথ্যের গড়মিলকেও দায়ী করেন এই অর্থনীতিবিদ। বলেন, বড় দুর্বলতা বাজার ব্যবস্থাপনায়। পদ্ধতির আমূল পরিবর্তনে দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। সরবরাহে ঘাটতি আছে, সেই কারণে দাম বাড়ছে। কাজেই সরবরাহটাকে বাড়াতে হবে, হয় আমদানি করে বাড়াতে হবে, না হয় প্রোডাকশন করে বাড়াতে হবে। আর যে প্রোডাকশন স্ট্যাটিস্টিক্স আছে হয়তো সেখানে ভুল আছে, সেই ভুলটা বাজারে রিফ্লেক্টেড হচ্ছে না। পলিটিক্যাল স্টেটমেন্টের সাথে একটা পলিসি অ্যাকশন থাকা উচিত, ব্যাকড বাই পলিসি অ্যাকশন। সেই জায়গাটা একটা মিসিং লিঙ্ক। অর্থবছরের প্রথম 10 মাস শেষে সার্বিক মূল্যস্ফীতি ঠেকেছে 10%-এর কাছাকাছি। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।
দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওয়ার্কিং লাঞ্চে যোগ দেন মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও তার প্রতিনিধি দল। প্রায় 2 ঘন্টার বৈঠকের পর যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে কথা বলেন গণমাধ্যমে। যদিও কোনো প্রশ্ন নেননি, তারপরও জানান পেছনে নয় সামনে এগোতে চায় দুই দেশ। যদিও নির্বাচন নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল। I visited Bangladesh these last 2 days in order to try to rebuild the trust between our peoples. Last year, we know there were a lot of tensions between the United States and Bangladesh. The United States worked very hard to promote free, fair, and nonviolent elections here. And it caused some tensions. This is common in our relationship. ডোনাল্ড লু বলেন, সম্পর্কের ইতিবাচক অগ্রগতির উপর ভিত্তি করে কঠিন ইস্যুগুলোতে কাজ করবে যুক্তরাষ্ট্র। We want to look forward and not look back. We want to find ways to strengthen our relationship. And so I spoke to the minister today about working on the hard things in our relationship. We have lots of hard issues. RAB sanctions. We have labor reforms. We have human rights and business climate reforms. বৈঠকে নির্বাচন নিয়ে তেমন কোনো কথা ওঠেনি বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। সাথে এও বলেন, যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচন ইস্যুতে ছিল না কোনো তিক্ততাও। উভয় পক্ষ আলোচনা করেছি যে অতীতে কি ঘটেছে সেগুলো আমরা দেখতে চাই না, আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই এবং ভবিষ্যতের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করতে চাই। এটি আপনার ভাষায় হচ্ছে তিক্ততার সম্পর্ক, আমি সেটিকে সেভাবে দেখতে চাই না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় শান্তি স্থাপন ও যুদ্ধবিরতি দ্রুত কার্যকর করতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হয়েছে। গাজায় শান্তি স্থাপন করার বিষয়টি আমরা আলোচনা করেছি। তিনি বলেছেন ইউএস অত্যন্ত টায়ারলেসলি তারা কাজ করছেন যে যাতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এর আগে সকালে সচিবালয়ে পরিবেশ ও বনমন্ত্রী সাবির হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ এবং সকালে গুলশানের জলবায়ু সংক্রান্ত এক বৈঠকে অংশ নেন ডোনাল্ড লু। 3 দিনের সফর শেষ করে বৃহস্পতিবার ভোরে নিজ দেশে ফিরবেন ডোনাল্ড লু। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বিশ্বে আধুনিক ও বিলাসবহুল শহরের মধ্যে শীর্ষে রয়েছে আরব আমিরাতের দুবাই, যেখানে গোপনে সম্পদের পাহাড় গড়ে তুলছেন বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা। সম্প্রতি দুবাই আনলকড নামক ফাঁস হওয়া এক নথিতে প্রকাশ্যে এসেছে তাদের নাম ও সম্পদের পরিমাণ, যাতে ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদের নাম রয়েছে। ফাঁস হওয়া নথিতে 2020 থেকে 2022 সাল নাগাদ দুবাইয়ে এসব ব্যক্তির মালিকানায় থাকা সম্পদের বিস্তারিত চিত্র উঠে আসে। নথিটির বিষয়ে তথ্যপাত্র সংগ্রহ করেছে ওয়াশিংটন ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান সেন্টার ফর অ্যাডভান্সড ডিফেন্স স্টাডিজ। পরে এসব তথ্যপাত্র E24 ও OCCRPর সাথে ভাগাভাগি করে প্রতিষ্ঠানটি। অনুসন্ধানী প্রকল্পের সাথে যুক্ত ছিল বিশ্বের বিভিন্ন দেশের 74টি সংবাদ মাধ্যম। অংশ নেয় মার্কিন সাময়িকী ফোর্বসও। সব মিলিয়ে ফোর্বস 22 ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন $60 কোটি বেশি মূল্যের সম্পত্তির খোঁজ পেয়েছে, যাতে শুরুতেই রয়েছে ভারতীয় নাগরিক ও শীর্ষ ধনী মুকেশ আম্বানির নাম। দুবাইয়ের পাম জুমেইরা কৃত্রিম দ্বীপে তার আনুমানিক $24 কোটি সম্পদ রয়েছে বলে এতে জানানো হয়। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন বলছে, দুবাইয়ে সম্পদের মালিক হয়েছেন 17,000 পাকিস্তানি। তবে তথ্য প্রমাণের ভিত্তিতে এই সংখ্যা 22,000-এর মতো বলে মনে করা হচ্ছে, যাতে নাম মিশেছে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলোয়াল ভুট্টো জারদারি, বাক্তাওয়ার ভুট্টো জারদারি ও আসিফ ভুট্টো জারদারির। রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির স্ত্রী মিসেস আশরাফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসেইন নওয়াজ, আলোচিত সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার ছেলে সাদ সিদ্দিক বাজওয়ার ও সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফও। এছাড়াও তালিকায় চীন, আফগানিস্তান, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের পাশাপাশি ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদেরও নাম রয়েছে। মিলা খন্দকার, চ্যানেল 24।
সরকার পতনের আন্দোলন আরও জোরদার করতে বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে বৈঠকে বসেন গণফোরাম, বাংলাদেশ পিপলস পার্টি এবং গণতন্ত্র মঞ্চের নেতারা। বৈঠক শেষে তারা বলেন, দেশে আইনের কোনো শাসন নেই। জানান, বিএনপির নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আবারও রাজপথে আন্দোলনে নামবেন তারা। কোনো জায়গায় তাদের কোনো জবাবদিহিতা নাই, সুশাসন তো দূরে থাক, আইনের শাসন পর্যন্ত নাই। বিএনপির যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা একমত এবং আগামীতে রাজপথে থাকবে। সেই সরকারকে না হটান পর্যন্ত বাংলাদেশ পিপলস পার্টি ঘরে ফিরে যাবে না। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটের আগে যুক্তরাষ্ট্র অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছিল। তাদের সেই অবস্থান পরিবর্তন হয়নি। তারা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পক্ষে কথা বলেছেন। এটা তারা এখন অব্যাহত রেখেছেন। যে কোনো দেশে তাদের কূটনৈতিক সম্পর্ক থেকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেনি। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন, কিন্তু তা কিন্তু বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে করছেন না। বিএনপির মহাসচিবের অভিযোগ, বাংলাদেশকে একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ। সরকারের দুর্নীতির কারণে দেশ একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে বলেও মনে করেন বিএনপির এই শীর্ষ নেতা। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে সে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। দুর্নীতি, তাদের অনিয়ম, তাদের স্বজনপ্রীতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে এখন সবই সচেতন মানুষ যারা আছেন তারা সবাই বলছেন এটা একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে। শিগগিরই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন বেগবান হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর খিলক্ষেতের 8তলা এই ভবনের অবৈধ গ্যাস সংযোগ বেশ কয়েকবার বিচ্ছিন্ন করা হলেও পুরোপুরি বন্ধ করা যায়নি। বুধবার ফের অভিযানে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কেয়ারটেকার জানান, ভবনটির মূল মালিক নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সিদ্ধিরগঞ্জ জোনের পরিদর্শক আবু বকর সিদ্দিক। তবে নথিপত্রে মালিক তার স্ত্রী শারমিন আক্তার বিথি। এই বাড়িটির মালিক কে? আবু বকর সিদ্দিক। উনি কি করেন? নারায়ণগঞ্জ থানার ওসি। উনি এই বাড়িটি কত বছর যাবত উনি করেছেন? আমি এটা কইতে পারি না, তো আমি তো নতুন অবস্থা আসছি, তো এত কিছু জিজ্ঞাসা করি। এখানে বাড়ির মালিকের নাম দেখতে পাচ্ছি শারমিন আক্তার বিথি। এটা তো আর আমি জানি না। এই বিথি কি যে ওসির কথা বললেন ওনার ওয়াইফ? জি জি। অফিসিয়ালি কোনো কানেকশন এখানে দেওয়া হয় না। এখন উনি পুলিশের লোক হয়ে আইন কীভাবে ভাঙলো বা প্রয়োগ করলো সেটা আমি বলতে পারবো না। যে বিল্ডিংটিতে আপনারা অভিযান চালিয়েছেন, 8তলা বিল্ডিং, ওই বিল্ডিংয়ের যে মালিক একজন পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, আপনারা কি পেয়েছেন তার বেশি কি তথ্য? ওখানে আমরা 25টা চুলা অবৈধভাবে ব্যবহার করতেছিল, সে সকালেও ব্যবহার করছে। ভাড়াটিয়ারা জানান, বাড়ির মালিককে বিল দিয়ে দীর্ঘদিন ধরে এই গ্যাস সংযোগেই রান্না করে আসছিলেন তারা। এই রুমে ঢুকছি, তখন তো ওই স্যার বলছে যে এখানে লাইনের গ্যাসই আপনারা পাবেন। পানির বিল 800, 2 রুমে। গ্যাস বিল 1080। একটা চুলা না দুটো চুলা? 2 চুলা। তবে সব অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্মকর্তা সিদ্দিক দাবি করেন, তার বাড়িতে কোনো অবৈধ গ্যাসের সংযোগ নেই। ভাড়াটিয়াদের সব আমার পক্ষে কথা বলে এমন চলে, কিছু কিছু আছে না জানা সেটাকে না। তিতাস যে বক্তব্য দিল এবং ভাড়াটিয়াদের যে বক্তব্য দিল, এটার বিষয়ে আপনার মন্তব্যটা কি তাহলে? না, আমার তো লাইনে যেটা পাইপ কাটে নিয়ে গেছে, কারণ আমার তো এখানে আমার কোনো অবৈধ লাইন আমি এবার আর চালাইনি। এই কর্মকর্তা জানান, বৈধ গ্যাস সংযোগ পেতে তার করা আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আগের 2 আসরে হয়নি। গেল বছর ওয়ানডে বিশ্বকাপের আগে বিমানবন্দরে কোনো রকম আনুষ্ঠানিকতা সারে টিম বাংলাদেশ। তবে এবার অনেকটা গোছানো। কেতাদুরস্ত হয়ে মিরপুরের সবুজ গালিচায় 15 ক্রিকেটার, সাথে কোচিং স্টাফের সদস্যরা। 2019-এর মতো বিতর্ক সৃষ্টি করেননি সাকিব আল হাসানও। টিম ফটোশুটে তিনিই যে সবার মধ্যমণি। দ্বিতীয় দফায় ফটো সেশনে অংশ নিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস সহ বিসিবির একাধিক পরিচালক। ফটো সেশন শেষে অধিনায়ক ও সহ অধিনায়কের সাথে কথা বলেছেন নাজমুল হাসান। সাহস জুগিয়েছেন, দিয়েছেন ইতিবাচক খেলার বার্তা। এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন ও কোচ চন্ডিকা হাথুরু সিংহে। প্রধান নির্বাচকের মতো অধিনায়কের কাছেও প্রশ্ন,
কেন নেই মোহাম্মদ সাইফুদ্দিন। থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কারোর উপর একটু কনফিডেন্স বেশি ছিল, কারোর উপর হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল। এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে। প্রত্যাশা মেটাতে পারেননি লিটন দাসও, তবুও স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপে ফর্মে ফিরবেন আশা টিম ম্যানেজমেন্টের। বিকল্প কোনো ক্রিকেটার থাকলেও লিটনকে বাদ দিতেন না, সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। না, করতাম না, কখনোই করতাম না। কারণ আমি যেটা বললাম, যেটা বোঝাতে চেয়েছি, এই সিরিজটা শুরু হওয়ার আগে, ইভেন তারও আগে, হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কি কম্বিনেশন হবে, কি করব, এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, 2-1 ছাড়া। লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক। নাজমুল হোসেনের ব্যাটিং অ্যাপ্রোচও প্রশ্নবিদ্ধ। রান পাচ্ছেন না অধিনায়ক, স্ট্রাইক রেটও সমালোচনার খোরাক। তবে 2020-এর মতো এই বিশ্বকাপকেও কামব্যাকের মঞ্চ হিসেবে দেখছেন। ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করছি তা না। আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে, ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি। সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপে। তাসকিন ইস্যুতেও নির্বাচক প্যানেল, কোচ ও অধিনায়কের চিন্তা অভিন্ন। স্বস্তির খবর, বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন ঢাকা এক্সপ্রেস। টুর্নামেন্টে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বের হার্ডল পার হওয়া। বিশ্বকাপের আগে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে যুক্তরাষ্ট্র সিরিজ গুরুত্বপূর্ণ হবে। এছাড়া আমাদের সেরা কম্বিনেশন পাওয়ার চেষ্টা থাকবে। প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা। আগে বিশ্বকাপে যা করতে পারেনি, এবার সেটা করে দেখাতে চাই। আইপিএল এর হাই স্কোরিং ম্যাচগুলো বলে দেয় যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ানে কি ধরনের টি-20 ম্যাচ হতে যাচ্ছে। অথচ বাংলাদেশ যে ব্র্যান্ড অফ ক্রিকেট খেলে, তাতে 200 রান স্পর্শ করা বেশ কঠিন। এটা তো একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160-170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের বিমান ধরার আগেও হোম অফ ক্রিকেটে শেষবার অনুশীলন করে টিম টাইগার। 2 ঘন্টার প্রায় পুরোটা সময় ফিল্ডিং আর ক্যাচ অনুশীলন করেছেন ক্রিকেটাররা। এরপর জিম সেশনে চলে যান। তবে প্র্যাকটিসে ছিলেন না সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ আর হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। ডোনাল্ড লুর শট থেকে 2 রান নিতে গিয়ে রান আউটের শিকার নন স্ট্রাইকার পিটার হাস। আউট হলেও চালিয়ে গেলেন ব্যাটিং। পড়ন্ত বিকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টাইগ্রেসদের সাথে প্রীতি ক্রিকেটে মজেছিলেন 2 মার্কিন কর্মকর্তা। ব্যাট হাতে অতৃপ্ত পিটার করেছেন বোলিংও। ক্রিকেট খেলার মোড়কে মূলত বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভকামনা জানাতে মার্কিন দূতাবাসের এমন আয়োজন। তবে যুক্তরাষ্ট্রের বিমানে ওঠার আগে ব্যস্ততার জন্য অংশ নিতে পারেননি সাকিব আল হাসানরা। নারী ক্রিকেটারদের প্রাণবন্ত অংশগ্রহণের প্রাসঙ্গিকতাও আছে। অক্টোবরে নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সব মিলে এদেশের ক্রিকেট প্রেমীদের সাথে অংশীদারিত্ব বাড়ানোর প্রয়াস যুক্তরাষ্ট্রের। পিটার এবং আমি ক্রিকেট খেলতে পেরে খুব খুশি। বাংলাদেশ ক্রিকেট পাগল দেশ, আমরা এর অংশ হতে পেরে গর্বিত। যুক্তরাষ্ট্র টি-20 বিশ্বকাপ আয়োজন করছে, বাংলাদেশও নারীদের আসর করবে। বাংলাদেশের জন্য শুভকামনা। এই সুযোগে নাজমুল শান্তদের প্রতি শুভকামনা জানালেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা ও উইং প্রধান হাবিবুল বাশার। টিমের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, যেন বাংলাদেশ এবার যেন একটা ভালো টি-20 ওয়ার্ল্ড কাপ শেষ করে আসতে। ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনে খুব দরকার। যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দাঁড়ানো খুব দরকার। বিকজ আমাদের প্রতিপক্ষ অন্যরা হওয়া উচিত, আমাদের প্রতিপক্ষ আমরা হওয়া উচিত না। বিশ্বকাপে সাইফুদ্দিনকে মিস করবেন সাবেক নির্বাচক, তবে এই দলটার উপর বিশ্বাস রাখতে বললেন তিনি। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।